তরুণদের জন্য, নিম্ন কক্ষে ইয়াংদের জন্য 10% যে তরুণদের জন্য। রিজার্ভেশনটা আর কি, এটা আমি জানি না এটা কি এই যে যে আন্দোলনটা হয়ে গেল সেই আন্দোলনে ছাত্ররা জড়িত ছিল তাদেরকে হ্যাপি করার জন্য করা হলো নাকি আমি কিন্তু ঠিক তারা জানি তো না। কোটা তবে বিরোধী আন্দোলন 21 করেছে, বছর তারা বয়সে কেন কোটায় সংসদে আসবে? কোটা বিরোধী আন্দোলন তো তাদের হয়েছিল, কাজে তাদের আবার একটা কোটার কি দরকার? 21 বছর বয়স হলে যদি তারা ইলেকশন করতে পারে তারা ইলেকশন করবে, তারা পলিটিক্স এবং তারা যদি যোগ্য হয় তারা 100% আসবে, 100% যদি তারা যোগ্য হয়, জনগণ মনে করে 21 বছর বয়সী যারা, তাদেরকে তাদের জনপ্রতিনিধি করবে, 100% হওয়া যায়, 10% কেন তাদের জন্য সংরক্ষিত রাখতেই হবে? ধরেন আজ যদি ওই কোটা সিস্টেমটা আবার শুরু করা হয় তাহলে তো আপনার ওই দেখেন ওই পাহাড়িরা বলবে যে আমাদের জন্য একটা কোটার দরকার। আপনার ওই যে এলজিবিটি কিউ এর যে লোকজন আছে বাংলাদেশে তারা বলবে যে আমাদের জন্য একটা কোটার দরকার। 21 বছর সে বিএ পাস করতে পারবে এখন, স্পেশালি বাংলাদেশের মতো 22 বছর লাগে বিএ পাস করতে, আমার যতদূর হিসাব আর কি, মানে টাইম যেভাবে নষ্ট হয় আমাদের দেশে। ধরেন 22 বছর সে বিএ পাস করলো, এরপরে এসে ইলেকশন করুক, মানে মানে এটা যেটা এটা একেবারে দেখতেই মনে হয় যেন ইয়াং জেনারেশনের যারা আমাদের ছাত্রছাত্রীরা যারা মোটামুটি 25 আগস্টের সাথে জড়িত তাদেরকে হয়তো রিওয়ার্ড দেওয়া হচ্ছে। আবার এরাই ফাইট করছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোটার জন্য। এখন সেই কোটাতেই তারা আবার আসবে। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার 6টি আলাদা করে কমিশন গঠন করে দিয়েছে। এর মধ্যে সংবিধান সংশোধন কিংবা সংবিধান সংস্কার কমিটি, তারা আজকে রিপোর্ট দিয়েছে। আরো বেশ কয়েকটি কমিটি, দুর্নীতি সংস্কার কমিটি, পুলিশ সংস্কার কমিটি, নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিটি, তারাও রিপোর্ট দিয়েছে। এবং সংস্কারের পথে যে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটছে তার অন্যতম একটা উদাহরণ হিসেবে থাকছে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারির 15 তারিখের মধ্যেই তারা তাদের রিপোর্টগুলো জমা দিয়ে দিয়েছে। কিন্তু আলোচনা যেটি নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে সেটি হলো সংবিধান সংস্কার কমিটি। তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে এর মধ্যেই আমরা জানাচ্ছিলাম যে কি ধরনের প্রস্তাবনাগুলো দিয়েছে। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনার কাছে জানতে চাই, যে প্রস্তাবনাগুলো দিয়েছে একটি একটি করে যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে এইগুলোর ইতিবাচক নেতিবাচক অর্থাৎ কোনটির সঙ্গে আপনি নিজেও একমত হতে পারছেন, কোনটির সঙ্গে একমত হতে পারছেন না। আপনাকে ধন্যবাদ। সংস্কারের যে প্রস্তাবগুলো আনা হয়েছে তার বেশিরভাগই খুবই ভালো, কিন্তু কিছু কিছু আছে যেগুলো মানে ক্ষতিকর, ঠিক না আমি ক্ষতিকর বলবো না, নেতিবাচক বলবো না, বাট অপ্রয়োজনীয়। যেমন এই যে নামটা চেঞ্জ করা হয়েছে, প্রজাতন্ত্রীর জায়গায় জনগণতন্ত্রী বাংলাদেশ, জনগণতন্ত্রী। এই নামের আমি ঠিক বুঝতে পারছি না কি প্রজাতন্ত্র মানে সেই রাজার অ্যান্টোনিম প্রজা সেই হিসাবে এটা শব্দটা পছন্দ না, নাকি আমি ঠিক বুঝতে পারছি না। এই যে এটা কিছু মানে শব্দের খেলা এখানে, আর আসলে কোনো পার্থক্য তৈরি করবে না, হয়তো শব্দটা চেঞ্জ হবে। বা জনগণতন্ত্রী এই দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। এটা না হলেও চলতো, বাট হলেও কোনো ক্ষতি নেই। আর যেটা আমি দেখছি আপনার যে চার যে মূলনীতি, হ্যাঁ মূলনীতি বর্ধন করা যায়, হয়তো একটা মূলনীতি আমার মতে সেটাকে বাদ দেওয়া যায় বা সেটাকে রিফ্রেশ করা যায়, যেমন সমাজতন্ত্র। আসলে তো সমাজতন্ত্র আর গণতন্ত্র কিভাবে একসাথে যায় আমি ঠিক বুঝি না, কারণ এক সময় তো পৃথিবীটাই ছিল সমাজতন্ত্র আর গণতন্ত্রে দুই ভাগে বিভক্ত, তাই না? তো সেখানে সমাজতন্ত্র, আমাদের বাংলাদেশের সমাজতন্ত্র হয়তো সেই অর্থে সমাজতন্ত্র নয়, সেই সমাজতন্ত্রের মিনিং হয়তো ভিন্ন রকম। সেই মিনিংটা যাতে ভিন্ন রকম হয়, এখানে যেমন সাম্য শব্দটা এসেছে, সামাজিক সাম্য বা সামাজিক ন্যায় বিচার বা সাম্য ন্যায় বিচার, এই ধরনের একটা ফেসিং করে ওটাও রাখা যেত। আর সেখানে আর বাকি যে দুটো বাদ দেওয়া হয়েছে, সমাজতন্ত্রের সাথে সাথে বাদ দেওয়া হয়েছে আপনার জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ। জাতীয়বাদ কি করে বাদ দেওয়া যেতে পারে? কারণ একটা জাতির আমি তো মনে করি যে জাতীয়তাবাদ তো একটা প্রধান জিনিস, সেখানে সেটা বাদ দেওয়াটা আমি মনে করি না যে সেটা বাদ দেওয়া উচিত হয়েছে। আর ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, দেখেন আমরা একটা প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি, সেখানে এই শব্দটা বাদ দেওয়া মানে আপনার দেখেন ফরেন পলিসির দিক দিয়ে কিন্তু এটা আমরা একটু দুর্বল হয়ে যাব। হ্যাঁ, কাজে আমি মনে করি যে এটা থাকা উচিত। আপনি দেখুন যে ভারতবর্ষ যখন ভাগ হয়ে দুটো দেশ হয়, পাকিস্তান এবং ভারত,
পাকিস্তানেরও কিন্তু মানে মূলনীতির মধ্যে ছিল কিন্তু আপনার ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম কিন্তু সেখানে ছিল। মানে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে পার্থক্য ছিল না, কিন্তু ক্রমান্বয়ে দেখা গেল তারাও তো একটা এই সংশোধনের ভিতর দিয়ে গিয়ে তারপর ইসলামী রিপাবলিক করলো, ইসলামিক রিপাবলিক করলো। সেটা কি তাদেরকে কিছু ভালো কিছু বয়ে এনেছে? আমার তো মনে হয় না। হ্যাঁ, তো আমরা যেহেতু ইসলামিক গণতন্ত্র বা এটা ওটা বলছি না, কিন্তু আমার মনে হয় না যে এই ধর্মনিরপেক্ষতাটাকে বাদ দেওয়া উচিত। আপনার এইটা বাদ দিয়ে আর যে নতুন যে এইগুলো আনা হয়েছে, যে মূলনীতিগুলো আনা হয়েছে, তার ভিতর কিছু কিছু জিনিস আমার কাছে অনেকটা সমর্থক মনে হয়, একরকমই মনে হয়। যেমন ধরেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলো আমার কাছে অনেকটা সমর্থক মনে হয়। আমার মনে হয় না যে একটাকে বাদ দিয়ে আর একটা হতে পারে। কাজেই এই তিনটে মিলিয়ে মানে শব্দ চয়নের মাধ্যমে একটা করলেই যথেষ্ট হতো। সেখানে তিনটা করা হয়েছে, প্রায় একই ধরনের মানে নীতিগুলো, সেগুলোকে তিনটা করা হয়েছে। তো এখানেই আমার একটু আপত্তি। আর বাকি যেগুলো করা হয়েছে সেগুলো মোটামুটি ভালোই করা হয়েছে। জাতীয়তাবাদের জায়গায় বহুত্ববাদ শব্দটা তারা করেছেন, এটি কি একটু বড় পরিসরে আপনার কাছে মনে হচ্ছে না যে জাতীয়তাবাদ বহুত্ববাদ মানে বহু জাতি গোষ্ঠী সবারকেই একসঙ্গে জায়গা দেওয়ার একটা চেষ্টা তারা করেছেন, সেটা কি মনে হয়? এখন জাতীয়তার মধ্যে তো আমাদের যত সিটিজেন আছে সবাই তো আমরা তাদের জাতীয়তাবাদ কি, তাদের জাতীয়বাদ তো বাংলাদেশ বা বাংলাদেশি, বাঙালি বা বাংলাদেশি একটা তো হবে, তাই না? যেমন ওই যে বাঙালি চেঞ্জ করে বাংলাদেশি করা হচ্ছে, হোয়েদার ইট ইজ বেঙ্গালি আর বাংলাদেশি, সবাই তো সেই জাতীয়বাদের সে আওতার মধ্যে পড়ে। কাজেই ওই বহুত্ববাদ মানে জাতীয়বাদকে রিপ্লেস করবে, সেটা আমি ঠিক জানি না সেটা কি করে হয়। সেটা হয়তো ওই আমি আগের মতোই বলবো যে সমর্থক মনে হবে আর কি। জাতীয়বাদ কথাটার জায়গায় আমরা বহুত্ববাদ কথাটা ঢুকিয়ে দিলাম, বা সেখানে সেকুলারিজমকেও রিপ্লেস করতে পারে, সেকুলারিজমের জায়গায় আমরা বহুত্ববাদ দিয়ে দিলাম। বাট মানে ওটা তারা অ্যাড করতে পারে, বহুত্ববাদ সেই আপনার অ্যাড করলে কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা অ্যাড করা যায়। এখন বাকি যে সমস্ত পরিবর্তনগুলো আসছে, আপনার যেমন এই যে মেয়াদের কথা 4 বছর করা হচ্ছে, এটা কি মানে এই যে সংবিধান সংশোধনী কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, আমরা সবাই জানি যে তিনি আমাদের ডক্টর আলী রিয়াজ ইলিনয়তে থাকেন। ওখানে উনি এক ইউনিভার্সিটিতে পড়ান এবং উনি ইউএস সিটিজেন। এখন কি এই আমেরিকা যে 4 বছরের মেয়াদ আমরা দেখি, মানে আপনার কংগ্রেস তো না, কংগ্রেস তো আমাদের 2 বছর আর 6 বছর, বাট প্রেসিডেন্সিয়াল আমাদের যেখানে 4 বছর, সেটা কি আমরা ফলো করছি? এখানে 5 বছরের জায়গায় 4 বছর আসা বা 5 বছর থাকা, এর মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। তবে বাকি যেগুলো, যেমন ধরেন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের কথা বলা হচ্ছে, এটা খুবই ভালো। এবং সেই পার্লামেন্টের কিছু কিছু জিনিস, যেমন কিভাবে নির্বাচিত হবে, সেগুলো মোটামুটি ভালো। আপনার বিশেষ করে যে আপার চেম্বারটা, আমি জানি না কি নামকরণ করা হবে বা নামকরণ ইতিমধ্যে করা হয়েছে কিনা, তার যে ইলেকশন প্রসেসটা, মানে সবগুলো ডিস্ট্রিক্ট থেকে 100 জন আর 5 জন বিভিন্ন মহল থেকে সেখানে আসবে আর কি। এটা খুব ভালো জিনিস। আপনার 400 সিট করা হয়েছে, 100 সিট লয়ার হাউসে, 400 সিট 300 প্লাস 100 আপনার মহিলাদের জন্য রিজার্ভ, বাট সেখানেও তাদের সরাসরি ইলেকশন হবে, সেটাও খুব ভালো জিনিস। আপনার এই যে মানে 10% তরুণদের জন্য যে রিজার্ভেশনটা আর কি, এটা আমি জানি না এটা কি এই যে আন্দোলনটা হয়ে গেল, সেই আন্দোলনে ছাত্ররা জড়িত ছিল, তাদেরকে হ্যাপি করার জন্য করা হলো নাকি? কিন্তু তারা তো কোটা বিরোধী আন্দোলন করেছে, তারা কেন কোটায় সংসদে আসবে? তারা তো 21, সেটাই তো কথা, যে কোটা বিরোধী আন্দোলন তো তাদের হয়েছিল, কাজে তাদের একটা কোটার কি দরকার?
21 বছর বয়স হলে যদি তারা ইলেকশন করতে পারে, তারা ইলেকশন করবে, তারা পলিটিক্স, এবং তারা যদি যোগ্য হয় তারা 100% আসবে। 100% যদি তারা যোগ্য হয়, জনগণ মনে করে 21 বছর বয়সী যারা, তাদেরকে তাদের জনপ্রতিনিধি করবে, 100% হওয়া যায়। 10% কেন তাদের জন্য সংরক্ষিত রাখতেই হবে, যেখানে নারীদের জন্য যেটা রাখা ছিল সেটাকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ওখানেই আমার প্রশ্ন যে ধরেন আজ যদি ওই কোটা সিস্টেমটা আবার শুরু করা হয়, তাহলে তো আপনার ওই দেখেন ওই পাহাড়িরা বলবে যে আমাদের জন্য একটা কোটার দরকার, আপনার ওই যে এলজিবিটি কিউর যে লোকজন আছে বাংলাদেশে তারা বলবে যে আমাদের জন্য একটা কোটার দরকার। কাজেই এই কিছু কিছু বাদ দিলে বাকি যে প্রস্তাবগুলো আসছে আমার মনে হয় খুবই ভালো। জি, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। মাহফুজ মেজবাউদ্দিন, আপনার কাছে যেতে চাই, যে প্রশ্নগুলো নিয়ে বলছিলেন প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, সেই সব বিষয়গুলোতে আপনি কতটা একমত হতে পারছেন, কিংবা এই সংবিধান সংস্কার কমিটির যে প্রস্তাবনাগুলো আছে, নিঃসন্দেহে তারা অনেকের সাথে কথা বলে, সময় নিয়ে, যারা রাষ্ট্র পরিচালনা দক্ষ তাদের মতামত নিয়ে এটি করেছেন, এই পরামর্শগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ টিভিএন কলা কৌশলী সবাইকে, এবং যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিষয়টা তো ডক্টর মুনিশের ডিটেলস বলছেন, উনি মোটামুটি হি টাচেস এভরিথিং। What I like, what I don't like will be very briefly. I just want to say, in fact, term limit, I liked it, because when it goes out of the term limit that we saw in 15th year, what happened in Bangladesh. So I'm mone kori je that's a good thing if they can do it. Second thing is that upper and lower যে দুইটি চেম্বার করে তারা ইলেকশন করবে, নির্বাচন করবেন, দ্যাটস অলসো গুড থিং, বিকজ আই থিঙ্ক তাতে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ওই লোয়ার গুলি ইলেক্টেড হয়ে আসবে 400 জন, তাদের পক্ষ থেকে অনেক কিছু সাবজেক্ট, বিষয়ে, আশয়, সমস্যার সমাধানের জন্য তারা প্রস্তাব করতে পারবে, যদিও তাদের হাতে ক্ষমতা নাই, আপার হাউসে সব করবে। আমি জানি যে আপনি অনেক কিছু হয়তো বলবেন, একটু ইন্টারফেয়ার করব। সেটি হলো যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে তারা তাদের ঘোষণা অনুযায়ী তারা এই বছরের ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন করতে চায়, কিংবা সর্বোচ্চ 2026-এর প্রথমার্ধ অর্থাৎ জুন মাসের মধ্যে তারা নির্বাচন করতে চায়, এই অল্প সময়ে দুটি চেম্বারের যে ইলেকশনের ধারণা সেটি জনগণ বুঝতে, যারা প্রার্থী হবে তাদের বুঝতে, অর্থাৎ এইবার এই পলিসিতে নির্বাচন করা সম্ভব হবে কিনা আপনার কাছে কি মনে হয়? কারণ বাংলাদেশের মানুষের জন্য এটা কিন্তু পুরোটাই নতুন একটা কনসেপ্ট। ডেফিনেটলি নো, ওই দিক থেকে সমস্যা হতে পারে। আই ডোন্ট থিংক জুন ইজ দ্য ফিজিবল ডেট। I think on and around June they should start the process, and that process maybe will go up to November, December for the election. But they will decide those who are there. But my issue is that it's a good thing that they are doing. The problem that I have, যেটা প্রফেসর সাহেব বলছেন, সেটা হচ্ছে 21 বছর ছেলেপেলেদেরকে এখানে ঢুকানোর কোনো যুক্তি আমি দেখি না। যদি জনগণ যোগ্য মনে করে তাহলে কেন তারা যেতে পারবে না? এখানে যোগ্যতার প্রশ্ন আসবে না এই জন্য, কারণ 21 বছর সে বিএ পাস করতে পারবে এখন। স্পেশালি বাংলাদেশের মতো 22 বছর লাগে বিএ পাস করতে, আমার যত হিসাব আর কি, মানে টাইম যেভাবে নষ্ট হয় আমাদের দেশে। ধরেন 22 বছর সে বিএ পাস করলো, এরপরে এসে ইলেকশন করুক, মানে এটা যেটা, এটা একেবারে দেখতেই মনে হয় যেন ইয়াং জেনারেশনের যারা আমাদের ছাত্রছাত্রীরা যারা মোটামুটি 25 আগস্টের সাথে জড়িত, তাদেরকে হয়তো রিওয়ার্ড দেওয়া হচ্ছে। আবার এরাই ফাইট করছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোটার জন্য। এখন সেই কোটাতেই তারা আবার আসবে। এই কনফ্লিক্ট, পিপল উইল নট দ্যাট ইডিয়েট দ্যাট দে উইল নট আন্ডারস্ট্যান্ড, যেটা এটা ঠিক হয় না। তো এই দিকটাই আমার খারাপ লাগছে। আর ওই যে নামের যে ব্যাপারগুলি, নাম দিয়ে কিছু যায় আসে না। তিনারা কি বলবেন, আগে থেকে ছিল নাম, এখন কেন জানি এই সময়গুলি নষ্ট করছেন সেটা আমি জানি না। হয়তো অসংখ্য লোকের সাথে ওনারা কথা বলছেন, যোগাযোগ করছেন, তাদের মতামত নিয়ে করছেন, সেই জন্য হয়তো এই ধরনের কথাগুলি বাইরে আসছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।